আজকে যে ঘটনাটি আমি আপনাদের শোনাতে চলেছি সেটি একটি সত্য এবং বাস্তব ঘটনা। ঘটনাটি আজকে থেকে প্রায় 14 বছর আগে একজন গ্রামের কৃষক এবং চাষির সঙ্গে ঘটেছিল। তখন সে যুবক ছিল এবং এক রাত্রেবেলা সে মাঠে কাজ করতে গিয়ে এক অভূতপূর্ব জিনিসের দেখা পায়। সে সেটাকে একটা সাধারণ মেয়ে ভেবে বাড়িতে নিয়ে এসেছিল, তাকে আশ্রয় দিয়েছিল। কিন্তু সত্যি কথা বলতে সে আসলে জানতো না যার সঙ্গে সে থাকছে, যার সঙ্গে সে সংসার করছে এবং পরবর্তীতে যার গর্ভে তার সন্তান পর্যন্ত এসেছে, সে আসলে একটা জিন মেয়ে। এবং পরবর্তীতে যখন জানতে পারে যে তার সন্তান একটা জিন এবং তার স্ত্রী যাকে সে আশ্রয় দিয়েছিল এবং বিয়ে করেছে সে নিজেও একটা জিন, তখন তার মাথায় আকাশ ভেঙে পড়ে। এবং যখন জানতে পারে যে সেই জিন মেয়েটিকে তার জগতে ফিরে যেতে হবে, তখন তো সে এক অন্য প্রকার এক রকমের পরীক্ষার মধ্যে পড়ে যায়। আজকে আমরা জানব জালালের জীবনের ঘটনা, যার সঙ্গে এমন একটি ঘটনা ঘটেছিল। ঘটনাটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন। কিভাবে সে একটা পরী দেখা পেয়েছিল, অথবা কিভাবে জালাল সেই পরীটাকে বিয়ে করে, তার সন্তান হয়, তাই এই পুরো ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি দ্য মেগাবক্স প্রাইমের নতুন আরও একটি এপিসোডে। প্রতিদিনকার মতো কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গেই আছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা জালাল মিয়ার ঘটনায় আপনাদেরকে পুরোপুরিভাবে শোনাবো, সেহেতু ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। সেই সঙ্গে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিবেন, যাতে করে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি আপনার ফোনে পেয়ে যান। তাহলে চলুন আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাব আমাদের আজকের এপিসোডে। ঘটনাটির সময়কাল 2012। তখন আমার বয়স সদ্য 24 বছর। আমার আব্বা আমাকে ছোটবেলা থেকে পড়াশোনা করাতে পারেননি। আমি কৃষক ছিলাম এবং তখনও কৃষিকাজ করতাম। এখন অবশ্য আমার পেশা চেঞ্জ হয়েছে। সব হয়েছে ওই পরিমেয়টার কারণে, যে কিনা আমার জীবনে এসে আমার জীবনটাকে সম্পূর্ণরূপে পাল্টে দিয়েছিল। আমি রুবাইয়াকে এখন পর্যন্ত মনে করি। সেই রাতের কথা, যে রাতে রুবাইয়া আমার জীবনে এসেছিল। আমি সাধারণত রাত্রেবেলা খুব বেশি খেতে খামারে যেতাম না, তবে সেদিনকে খেতে অনেক বড় একটা কাজ ছিল। এটা না করলে ফসল নষ্ট হয়ে যেত। আব্বা আমাকে জোর জবরদস্তি করে খেতে পাঠালেন, বললেন খেতে যা, সেখানে গিয়ে কাজটা ঠিকঠাক মতো করে আয়, তা না হলে আগামীকালকে ফসল নষ্ট হয়ে যাবে। যদি বৃষ্টি বাদল হয় নালা কেটে দিয়ে আসতে হবে। আমি আব্বাকে বলেছিলাম এই রাত্রেবেলা আমি যাব না, তবে আকাশের ভাব দেখে মনে হচ্ছিল যে বৃষ্টি একটা আসবেই, আর আসলেই ফসল নষ্ট হয়ে যাবে। আর এই ফসল একটু পানি পেলে যদি নালা কেটে না দেওয়া হয় তাহলে নির্ঘাত এই ফসল নষ্ট হয়ে যাবে, পাক ধরেছে। আমি আব্বার কথা শুনে সরাসরি কোদালটা নিয়ে চলে গেলাম মাঠের দিকে। আমার সঙ্গে একটা হারিকেন ছিল। হারিকেনের আলোতে যতটুকু পারছিলাম আমি দ্রুত কাজ শেষ করার চেষ্টা করছিলাম। তবে এত বড় জমি, আব্বা নিজেও আসলেন না, আমাকে একা পাঠালেন। আমি এটা শেষ করতে পারবো কিনা বুঝতে পারছিলাম না। বৃষ্টি আসার আগে শেষ করতে হবে। আমি ভাবলাম যে বৃষ্টি হয়তো খুব সহজে আসবে না, আমি আস্তে আস্তেই কাজ করি, দেখি কতটুকু সময় লাগে। আশেপাশে ঠান্ডা হাওয়া বইছিল, তার মানে মনে হচ্ছিল দূরে কোথাও বৃষ্টি হচ্ছে। আমি আস্তে আস্তে কোপাচ্ছিলাম। ঠিক সেই মুহূর্তে অনেকটা দূর থেকে বিশাল আকৃতির একটি আলোক বস্তুকে দূর থেকে ভেসে আসতে আমি দেখি। কিন্তু প্রথম জিনিসটাকে ভেবেছিলাম হয়তো কোনো চোখের ভুল বা ওরকম কোনো কিছু। তবে আমি যখন ক্ষেত কোপাচ্ছিলাম ঠিক সেই মুহূর্তে আমি পেছনে খেয়াল করলাম ধপাস করে ধানের ক্ষেতের মধ্যে কিচ্ছু একটা পড়লো। তবে কি জিনিস সেটা জানি না। শব্দ হচ্ছিল এবং শব্দের সঙ্গে সঙ্গে সেখানে জায়গাটা পুরো আলো দিয়ে ভরে গেল। কিসের আলো ছিল তা আমি জানি না, তবে এরকম আশ্চর্য আলো এর আগে আমি কখনো দেখি নাই। তারপর হঠাৎ করে খেয়াল করলাম ধানের আইল ধরে কেউ একজন দৌড়ে পালাচ্ছে, কিন্তু কে পালাচ্ছে সেটা জানি না। আমি অনেকক্ষণ আশেপাশে খোঁজাখুঁজি করলাম, কিন্তু কাউকে পেলাম না। আমি জানি না কি হয়েছিল আমার পেছনে, আসলে বিষয়টা আমি খেয়াল করিনি। কিভাবে আসলো, কোত্থেকে আসলো বা কি জিনিস। আমি আল কাটতে ব্যস্ত হয়ে পড়লাম। অনেকক্ষণ পরে হঠাৎ করে খেয়াল করলাম যে বৃষ্টির গুড়ি গুড়ি ফোঁটা পড়তে শুরু করেছে। ওই অবস্থায় আমি ভাবলাম যে থাক, যতটুকু হয়েছে এতে কাম হয়ে যাবে। তাই ভেবে আমি কোদালটা কাঁধে নিয়ে সমস্ত জিনিসপাতি নিয়ে বাড়ির দিকে রওনা হলাম।
তখন রাত 10টা কি 10:30 বাজে। আর গ্রাম অঞ্চলে ওই সময়টাতে রাত 10:30 মানে অনেক রাত। আমরা যে গ্রামে থাকতাম সেই গ্রামে মানুষজন সন্ধ্যার পরপরই ঘুমিয়ে পড়তো, কারণ ওই গ্রামে বিদ্যুৎ ছিল না। আমরা হারিকেন এবং কুপি জ্বালেই আমাদের সমস্ত কাজকাম করতাম। যদি কোনো কিছু চার্জে দেওয়া লাগতো, ইলেকট্রনিক ডিভাইস খুব একটা ছিল না, যাদের ছিল তারা সরাসরি বাজারে চলে যেত এবং বাজারে গিয়ে চার্জে দিয়ে নিয়ে আসতো। তো এটা ছিল হচ্ছে কি আমাদের গ্রামের অবস্থা। আমি ওই অবস্থায় লুঙ্গিটা কাছা দিয়ে আমার কোদাল এবং যা যা জিনিস এনেছিলাম হারিকেনটা সামনে নিয়ে আমি হাঁটতেছিলাম রাস্তার দিকে। রাস্তায় উঠে সোজা বাড়ির দিকে চলে যাব। ঠিক সেই মুহূর্তে আমার রাস্তার সামনে এক অদ্ভুত জন্তু এসে দাঁড়ায়। জন্তুটিকে দেখতে খচ্চরের মতো, আবার একটা শিয়ালের মতো। প্রথমে আমি ভয় পেয়ে যাই। জন্তুটি আমাকে কোনো কিছু একটা ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করছিল, বা এদিকে যাও ওরকম কোনো কিছু একটা বলার চেষ্টা করছিল। আমি বুঝতে পারছিলাম না তার কথা। পরে ভাবলাম যে জন্তুটি এই আতালের উপর থাকাকালীন সময় আমি এদিক দিয়ে যেতে পারবো না, পাশের রাস্তা দিয়ে ঘুরে যেতে হবে। আমি পিছনে গিয়ে পাশের আতাল দিয়ে সামনের দিকে আগাতে লাগলাম। একটু সামনে যেতেই আমি অবাক হয়ে গেলাম। আমার হাতে হারিকেন রয়েছে। আমি খেয়াল করলাম আতালের ঠিক সামনে একদম মাঝ বরাবর উল্টো হয়ে একটি মেয়ে পড়ে আছে। এত রাত্রেবেলা এখানে একটি মেয়ে পড়ে আছে, ব্যাপারটা কি? আমি প্রথমে যাওয়ার সাহস করতে পারছিলাম না। তারপর খানিকটা সামনে এগিয়ে গেলাম। সামনে এগিয়ে যাওয়ার পর খেয়াল করলাম সেখানে আতালের উপর চাঁদের মতো অপরূপ সুন্দরী এক রূপবতী তরুণী পড়ে আছে। পরনে গোল্ডেন এবং ছাই কালারের একটা জামা। জামার কম্বিনেশনটা তো চমৎকার, দেখে মনে হচ্ছে খুব বড়লোক কোনো ঘরের মেয়ে। আমি মেয়েটার কাছে গেলাম। কাছে গিয়ে তার মুখে এবং নাকের কাছে আঙ্গুল ধরলাম, নিঃশ্বাস ঠিকমতো পড়ছে কিনা সেটা দেখার জন্য। তার শরীরে কোনো দাগ নেই, কোথাও কোনো ক্ষত চিহ্ন নেই, অথচ সে এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। কিন্তু কেন অজ্ঞান হয়ে পড়ে আছে জানি না। আমি যখন সেখানে গেলাম, আমার মাথার উপরে প্রায় 4 থেকে 5টা পাখি গোল হয়ে উঠছিল এবং সেই পাখির ডানাগুলো বেশ বড় বড় ছিল। কি পাখি সেটা জানি না, হারিকেনের আলো স্পষ্ট বোঝা গেল না। আমি মেয়েটাকে বারবার ডাকার চেষ্টা করলাম। এই যে শুনছেন, মেয়েটা ছিল অপরূপ সুন্দরী। এই মেয়েটাকে এরকম ভাবে ফেলে রেখে যাব, আমার সেটা ইচ্ছে হচ্ছিল না। আমি ওই অবস্থায় তখন মেয়েটাকে বারবার ডাকার পরে যখন উঠল না, তখন ভাবলাম তাকে এখান থেকে নিয়ে যাই। আমার হাতের কোদাল এবং সমস্ত কিছু কাঁধে ভালো মতো ঝুলালাম, আর হারিকেনটা এক হাতে নিয়ে মেয়েটাকে কোলে তুলে নিলাম। কোলে তুলে নিয়ে তারপর সোজা আতালের উপর দিয়ে হাঁটছি। মেয়েটার শরীর ছিল মোমের মতো নরম। এত নরম শরীর আমার ধরে অভ্যস্ত নেই। আমি আসলে লজ্জা পাচ্ছিলাম মেয়েটাকে এরকম ভাবে ধরে। তারপর ওইখান থেকে রাস্তার উপরে উঠে আসলাম। আমি যখন রাস্তার ওপরে ছিলাম, তখন আমি খেয়াল করলাম সেই পাখিগুলো তখন পর্যন্ত আমার মাথার ওপরে ছিল, আর অনেকটা দূরে তাল গাছের ঠিক ওপরটায় একটা কালো ছায়ার মতো অবয়ব আমি দেখতে পেলাম। চারদিকে খুব দ্রুত গতিতে বাতাস বইছিল। আমি ভাবলাম হয়তো ঝোড়ো হাওয়ার বাতাস, তা না হলে তো এরকম হওয়ার কথা না। আমি ওই অবস্থায় ওইখান থেকে খুব দ্রুত গতিতে বাড়ির দিকে আসলাম। বাড়িতে আসার পর আমি আমার মাকে ডাক দিলাম, তবে মা উনি দরজা খুললেন না, সম্ভবত উনি ঘুমিয়েছে। এখন কি বা করি? মেয়েটাকে যে নিয়ে এসেছি, একে তো চাইলে আমি আমার ঘরে নিয়ে যেতে পারি না। অনেকেই অনেক ধরনের প্রশ্ন করবে, অনেক ধরনের কথা বলবে। আমি তখন কি করব? বাধ্য হয়ে আমার নিজের ঘরে নিয়ে গেলাম। তারপর আমি মাকে ডাকতে আসলাম আবার। মা তখন উঠলো, ওঠানো বললো, কি হয়েছে, এত চেঁচামেচি করছিস কিসের জন্য? আমি তখন বললাম, মা একটা ঘটনা ঘটেছে, আসলে কি যে করবো বুঝতে পারছি না, তুমি একটু আসো তো। মা বললো, কি হয়েছে? আমি বললাম, তুমি আসো তো, তারপর বুঝতে পারবা। মাকে সঙ্গে করে আমি আমার নিজের ঘরে আসলাম। ঘরে আসার পর আমি খেয়াল করলাম আমার ঘরের ওপরে, ঘরে যেখানে খাটের উপর মেয়েটাকে শুয়ে রেখে গিয়েছিলাম, মেয়েটা সেখানে শুয়ে আছে। কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে, মেয়েটার পাশে 4 থেকে 5টা সাদা এবং কালো বিড়াল গোল হয়ে বসে আছে। এটা যখন আমি দেখলাম, আমি বললাম, বিড়ালগুলো এখানে কি করছে? আমি তাদেরকে তাড়িয়ে দিলাম ওইখান থেকে। মা তখন ঘরের ভিতরে ঢুকে বলল কি যে, কে মেয়েটা, কোত্থেকে নিয়ে আসলি, আর তোর ঘরে কি করছে? আমি মাকে বললাম, মা চুপ থাকো, কথা বলো না। ফেরার পথে রাস্তার মধ্যে কুড়িয়ে পেয়েছি, কে বা কারা হয়তো ফেলে রেখে গেছে, কিন্তু মেয়েটার শরীরে কোনো খরচ নেই অথবা কোনো দাগও নেই। মেয়েটা কি তাহলে ওইখানে দিয়ে যাওয়ার পথে ভয়ে কোনো কিছু দেখে অজ্ঞান হয়ে গিয়েছে? মা বলল, হতে পারে। আচ্ছা কাজ করতে, তুই এখানে দাঁড়া, আমি একটু গরম পানি করে নিয়ে আসি। সম্ভবত মেয়েটা
পায়ে ফিট লেগেছে, তুই একটু পায়ে ঘষে দিতে ভালো মতো। আমি মেয়েটার পায়ের কাছে গেলাম। মেয়েটার পরনে যে জুতোটা ছিল সেই জুতোটার ধরনও আলাদা। এরকম অদ্ভুত ধরনের জুতো এর আগে আমি কোনোদিন দেখিনি। আমি জুতোটা খুললাম, খুলে নিচে রাখলাম। তারপর মেয়েটার পায়ে হাত দিলাম। কি নরম সেই পাটা ধরেই যেন আমার আত্মা জুড়িয়ে যাচ্ছিল। নখের মধ্যে খুব সুন্দর ডিজাইন করা, সম্ভবত নেইল পলিশ দিয়েছে। আমি ভালোমতো পা ঘষে দিচ্ছিলাম। মা একটু পরে এসে মেয়েটার মাথায় পানি ঢেলে দিতে লাগলো, আর গরম পানি দিয়ে তার মুখে এবং গলায় ভালোমতো সেঁক দিয়ে দিতে লাগলো, কারণ তার পুরো শরীর একদম ঠান্ডা ছিল, বরফের মতো ঠান্ডা, কিন্তু পায়ের অংশটা গরম ছিল। এরকম ঠান্ডা কারো হতে পারে কারো শরীর? এখন তো শীতকালও না। তার মাথা এবং হাত পা এবং গলার ওই সাইডটা নাকি আম্মা বলল বরফের মতো ঠান্ডা ছিল। এত পরিমাণ ঠান্ডা। বেশ খানিকক্ষণ যত্ন করার পরে আমি যখন পা ধরে ঘষাঘষি করছিলাম, ঠিক সেই মুহূর্তে মেয়েটার চোখ খুলল। মা বলল, তুমি কে মা? তখন সে চোখ এরকম বড় বড় করে তাকিয়ে আছে। সে উঠে বসলো। তার চোখগুলো একদম ঘোলাটে, যেন নীল এবং সবুজ বর্ণের মিশ্রণ। এমন চোখের রং এর আগে আমি জীবনে কোনোদিন দেখিনি। আমার পরনে তখন সেন্ট্রো গেঞ্জি পরা, একটা লুঙ্গি, হাতে পায়ে তখনও কাদা লেগে আছে। মাঠ থেকে উঠে এসেছি, পরিষ্কার করার সময় পাইনি। মেয়েটার পা আমি ছেড়ে দিলাম। তখন মা বলল, কি ব্যাপার মা, তোমার নাম কি, আর তুমি ওই মাঠের মধ্যে কি করছিলে? ওই মুহূর্তে তখন মেয়েটা বলে উঠল, আমার নাম রুবাইয়া। আমি এখানে ঘুরতে এসে একদল খারাপ লোকের পাল্লায় পড়েছিলাম। তারপর সেখান থেকে দৌড়াতে দৌড়াতে আমি ওই পর্যন্ত যাই। আমার সঙ্গে যারা ছিল তারা কোথায়? তারপর বাইরের দিকে তাকানোর পর ওরা কিছুক্ষণ রুবাইয়ের দিকে তাকিয়ে তারপর ওইখান থেকে গায়েব হয়ে গেল। তবে বাইরে আমি কয়েকজনের চোখ দেখতে পেয়েছি, এটা শিওর। আমি তখন বললাম, আপনি এখন নিরাপদ আছেন, আপনি চিন্তা করবেন না, আপনি এখন নিরাপদ আশ্রয় আছেন। মেয়েটা আমার দিকে তাকানোর পর তারপর ওইখানে আবার শুয়ে পড়ল। চোখ খোলা আছে, তবে দুর্বল। মা মেয়েটার জন্য স্যুপ জাতীয় একটা খাবার রান্না করে নিয়ে আসলো, গরম গরম। তারপর আমাকে বলল, তুই খাইয়ে দে, আমার ঘুম পাচ্ছে, কালকে সকালবেলা ধান সিদ্ধ করতে হবে, এখন আমি পারবো না, আর তুই বারান্দার খাটে গিয়ে শুয়ে পড়িস, ঠিক আছে? আম্মা ওই সময় চলে গেল। আমি মেয়েটাকে ওই জিনিসটা খাইয়ে দিতে গেলাম। মেয়েটা আগুন চোখে আমার দিকে তাকানোর পর বলল, আমার সাথীরা কোথায়? আমি বললাম, জানি না তোমার সাথীরা কোথায়, দুঃখিত, তুমি করে বলে ফেললাম। আপনার সাথীরা কোথায় আমি জানি না, তবে আপনি এখানে বিশ্রাম করুন, কালকে ওরা যখন আপনাকে নিতে আসবে তখন আপনি এখান থেকে চলে যান, ঠিক আছে? মেয়েটি তখন বলল, আচ্ছা ঠিক আছে, এখন আমি কিছু খাবো না, আমি একটু বিশ্রাম করব। তারপর স্যুপটা ওই মেয়েটাকে হালকা একটু খাইয়ে দিতে গেলাম। সে খেলো না, একটু রাগ করে আমার দিকে চোখ গরম করলো। আমি জিনিসটাকে পাশে রেখে ঘরের দরজা আওজিয়ে দিয়ে বারান্দায় এসে শুয়ে পড়লাম। বারান্দায় আরেকটা চৌকি আছে, ওইখানে ঘুমিয়ে পড়লাম। রাত্রেবেলা বেশ কিছু অদ্ভুত কাহিনী ঘটলো। কারণ হচ্ছে, অদ্ভুত কাহিনীর মধ্যে একটা আমি দেখতে পেলাম যে আমার উঠোনের মধ্যে কয়েকটা লোক হাঁটাহাঁটি করছে। আমি জিজ্ঞেস করার পরে তারা দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল, কিন্তু লোকগুলো কারা আমি জানি না। তারপর আমি সকালবেলা যখন ঘুম থেকে উঠে দেখলাম ওই মেয়েটার আশেপাশে 3 থেকে 4টা বিড়াল বসে তার দিকে তাকিয়ে আছে এবং তাকে দেখছে। আমি বিড়ালগুলোকে আবার তাড়িয়ে দিলাম। বিড়ালগুলো কেন ওর পাশে ঘোরাফেরা করছিল আমি জানতাম না। তারপর পরের দিন সকালবেলা মেয়েটা জেগে উঠল। আমি তখন বারান্দায় বসেছিলাম। জেগে উঠে আমাকে বলল যে আমার খুব ক্ষুধা পেয়েছে, আমি কি খাবো? আমি বললাম, গতকাল রাত্রেই তো আপনাকে বললাম যে আপনাকে খেতে, কিন্তু আপনি খেলেন না। আপনার নাম যেন কি বললেন? তখন মেয়েটি বলল, আমার নাম রুবাইয়া। আমি তখন বললাম, খুব সুন্দর নাম, আপনি একটু বসুন, দেখি মা কি রান্না করেছে, মা খাবার এখনই নিয়ে আসবে। বলতে না বলতেই মা খাবার টাবার সমস্ত কিছু নিয়ে আমার ঘরে হাজির। আমি আমাদের পরিবারের সব থেকে ছোট সন্তান ছিলাম। আমি মায়ের ঘরে খেতাম, আর অন্যান্য ভাই যারা ছিল তারা যুদ্ধ হয়ে গিয়েছিল বউ ছেলে মেয়ে নিয়ে। মা খাবার নিয়ে আমাদের ঘরের বারান্দায় আসলো, কারণ মেয়েটা এসেছে, আমার ঘরে আছে, এটা কাউকে বুঝতে দেওয়া চলবে না। মা খাবারটা দিয়ে তারপর বললেন, খেয়ে নে তোরা। আর রাতের খাবার কি খেয়েছিল? মা, তুমি এখানে নিরাপদে আছো, আমার ছেলে খুব ভালো, তোমার সমস্ত নিরাপত্তা দিবে। তোমার বাড়ি কোথায় মা? তোমার বাড়ি যেখানে আছে সেখানে আমার ছেলে তোমাকে নামিয়ে দিয়ে আসবে, তুমি চিন্তা করো না। মেয়েটি তখন বলল, আমার বাড়ি বহু দূরে, এখন আমার বাড়ি পর্যন্ত আমি যেতে পারবো না, শত্রুটা আমার পিছনে লেগেছে, আমি চাইলেই এখন আমার বাড়িতে যেতে পারবো না।
আমি যেখানে থাকি সেখানে আমাকে সকলে ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে, আর এখন সেখানে যাওয়াটা নিরাপদ নয়, সেহেতু আমি এখান থেকে যেতে পারবো না। আপনারা যদি কিছু মনে না করেন, আমি এখানে কিছুদিন থাকতে চাই। আপনাদের আশ্রয় আমার কাছে ভালো লেগেছে। আপনারা বেশ ভালো মানুষ। মানুষ সম্পর্কে আমার ধারণা খারাপ ছিল, তবে আপনাদেরকে দেখে সেই ধারণা পাল্টে গিয়েছে। কথা বলার পর আমি বললাম কি যে আপনি যতদিন ইচ্ছে এখানে থাকতে পারেন, কোনো সমস্যা নেই। মেয়েটি বলল, কিন্তু আপনি যে আমার জন্য বাহিরে ঘুমাচ্ছেন, এটা কি ঠিক হচ্ছে? আসলে ঠিক হচ্ছে না, আমার আসলে ভালো লাগছে না এটা। তখন আমি একটু ধমক দিয়ে বললাম, ধুত, আপনি যে কি বলেন না, আপনি আমাদের মেহমান। আপনি যতদিন আছেন ততদিন আমাদের এখানে দুধে ভাতে থাকবেন, কোনো সমস্যা নেই। আপনি যতদিন পর্যন্ত এখানে থাকতে চান থাকতে পারেন, তাতে কোনো আমার কোনো আপত্তি নেই। তারপর মেয়েটি খাবার খেয়ে নিল। মেয়েটি এই খাবার খেতে পারছিল না, বলছিল একটু লবণ লবণ হয়ে গিয়েছে। আমি বললাম, কোথায়, লবণ তো ঠিকঠাক আছে। তারপর মেয়েটিকে ডাল দিয়ে খেতে দেওয়া হলো। ডাল খুব পছন্দ করে খেলো ও। ডালে লবণ একটু কম হয়েছিল। তখন বুঝতে পারলাম যে ওরা লবণ কম খায় বা ও লবণ কম খায়। আমি ওদিকে মাকে বলে দিলাম, মা, লবণ কম দিস কিন্তু তরকারিতে, ও কিন্তু লবণ খেতে পারে না। মেয়েটা তখন এমনভাবে আমার দিকে তাকালো যেন মনে হলো সে আমাকে কিছু একটা বলতে চাচ্ছে। যাই হোক, ওদিনকে খাওয়া দাওয়া শেষ করে মেয়েটি ঘরের বারান্দায় আমার সঙ্গে বসে আছে। আমি তখন বললাম, আচ্ছা, আপনাদের বাড়িটা কোথায় রে ভাইয়া? সে সোজা আসমানের দিকে দেখিয়ে দিল, ওই দিকটায়। আমি বললাম, এই দিকে, পূর্বের দিকে? সে মাথা নাড়ল। ঘরের ভিতরে 3-4টা বিড়াল সবসময় ঘোরাফেরা করছে। কিসের বিড়াল কোত্থেকে এসেছে তা আমি জানি না, তবে আমি বারবার তাকে তাড়ানো সত্ত্বেও বিড়ালগুলো সেখান থেকে সরছিল না। কিন্তু রুবাইয়া একটা ইশারা দেওয়া মাত্রই বিড়ালগুলো সরাসরি ঘর থেকে বেরিয়ে বাইরে চলে গেল। আমি বুঝতে পারলাম না এই জিনিসটা। এই 3টা বিড়ালকে আমি গতকাল রাত থেকেই দেখছি রুবাইয়ের আশেপাশে ঘোরাফেরা করতে। আমি তখন বললাম, এগুলো কি তোমার বিড়াল? ও বলল, না। তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে ও একটা ঘুম দিল। আমার সময় বেশ ভালোই কাটছিল। আমি যেহেতু কৃষক, আজকে সকাল থেকে কৃষিকাজ করতে যাইনি। দুপুরের পরে মাঠে গেলাম। মাঠে গিয়ে দেখলাম গতকাল রাতে যে ছুমছাম ঝুড়ঝাড় বৃষ্টি হয়েছে, তাতে ফসলে তেমন ক্ষতি হয়নি। আমি আব্বাকে বলেছিলাম রাতে বৃষ্টি হবে না, শুধু শুধু তুমি চিন্তা করছো। তবে আব্বা বিষয়টা শোনেননি। কিন্তু তাতে করে একটা বিষয় হয়েছে যে এই মেয়েটাকে আশ্রয় দিতে পেরেছি, তাতে করে আমার নিজের কাছেই বেশ ভালো লাগছে। সন্ধ্যার দিকে আমার আম্মা চিতই পিঠা আর মুরগির মাংস রান্না করলো লবণ কম দিয়ে, শুধুমাত্র রুবাইয়ার জন্য। এবং সেটা নিয়ে আমাদের ঘরে আসবে না, বরঞ্চ আমার মা বলল, ওকে নিয়ে চুলার ধারে আয়, এখানে বসে খাবে। আমি বললাম, কিন্তু কেউ ভাবিরা যদি দেখে ফেলে? তখন মা বলল, দেখবে না, ওরা সকলে ঘুমাইছে, আর তাছাড়া আমার রান্নাঘরে কেউ আসে না, ওরা ভুলুকও দিতে আসে না। আব্বা তো তখনও ঘুমাই গেছে। আমি রুবাইয়াকে নিয়ে আম্মার কাছে গেলাম। তখন রাত 9টা বাজে। আমি রুবাইয়াকে ওইখানে টুলের উপর বসতে দিলাম। তারপর আমার আম্মা খুব যত্ন সহকারে পিঠা রুবাইয়ার প্লেটে তুলে দিচ্ছিল আর মাংস। রুবাইয়া সেই খাবারটা খেয়ে বলল, খুব সুস্বাদু খাবার, এরকম খাবার এর আগে আমি কখনো খাইনি। সে কান্না করে ফেলল। তারপর বলল, আমার না মা নেই, এত যত্ন করে আমাকে কখনো কেউ খাওয়ায়নি। রুবাইয়ার গলায় পিঠা আটকে গিয়েছিল। আমরা দুজন ধরাধরি করে তাকে পানি খাওয়াচ্ছিলাম, এবং এত যত্ন, সে আসলে এত যত্ন কখনো পায়নি, এটাই কান্নাকাটি করে বলল। আমার মা বলল, তুমি যতদিন ইচ্ছে এখানে থাকতে পারো, যত ভালোবাসা আমাদের থেকে পাওয়া দরকার সমস্তটুকু তোমাদেরকে দিব, সব আক্ষেপ তোমার আমি পুষিয়ে দিব, তুমি চিন্তা করো না। ওইদিন রাত্রেবেলা আমি বারান্দায় খাটে শুয়ে আছি। হঠাৎ করে রাত্রেবেলা ঘুম থেকে উঠে দেখি রুবাইয়া উঠানের উপর দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে কিছু একটা দেখছে, সঙ্গে সেই 3টি বিড়াল। আমি অবাক হয়ে রুবাইয়ার দিকে তাকিয়ে বললাম, রুবাইয়া, তুমি এত রাতে এখানে কি করছো, আর আকাশের দিকে কেন তাকিয়ে আছো? আমি দেখলাম রুবাইয়ার চোখের কোণে এক ফোঁটা জল। সে আমাকে বলল, খাটের উপর বসে, এই দক্ষিণের দিকে আমার বাড়ি, আমি সেখান থেকে পালিয়ে এসেছি। আমার চাচাজান খুব খারাপ একজন লোক, সেই সঙ্গে আমার আব্বাজান, তিনিও বেশ খারাপ একজন লোক। আমার মা নেই, সৎমার সঙ্গে আমি থাকি। আমি সেইখানে আর ফিরে যেতে চাই না। আমার মা নানু বাড়িতে থাকে, আমাকে ছোটবেলায় ফেলে রেখে চলে গিয়েছিল। আমাকে একটা বদ লোকের সঙ্গে বিয়ে দিতে চাই, যেটা আমি করতে চাই না। আর তাছাড়া ওই জায়গাটা আমার একদমই ভালো লাগে না। আর বখাটে সব ছেলে পেলে আমার পেছনে সবসময় লেগে থাকে। এখানে আসার পর থেকে আমি একটা জিনিস অনুভব করতে পেরেছি, তুমি কত ভালো, তুমি আমার সেবা যত্ন করেছ, তোমার মা আমাকে এত আদর করেছে। সত্যি এই আদর পাওয়ার হকদার কি আমি?
আমি তখন তাকে বললাম, দেখুন রুবাইয়া, আপনি এসব বিষয় নিয়ে চিন্তা করবেন না। আপনি যতদিন ইচ্ছে এখানে থাকতে পারেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। আমার মা আপনাকে দেখে শুনে রাখবে। আমি তো একজন কৃষক মানুষ, বাহিরে গিয়ে ওই কৃষি কাজ করি, তারপর টুকটাক যে কাজ পাই সেগুলো করি, এভাবে আমার সংসার চলে। তারপর রুবাইয়া আমাকে জিজ্ঞেস করলো, আপনি এখনো বিয়ে করেননি কেন? আমি তখন বললাম, বিয়ে করার মতো অর্থ জোগাড় করতে পারিনি, সময় সুযোগ হয়নি। আমরা গরিব তো, এই জন্য। গরিব মানুষকে কে মেয়ে বিয়ে দেবে? রুবাইয়া তখন আমার দিকে তাকিয়ে বলল, সত্যি আপনি অসম্ভব রকম সুন্দর। আপনাকে দেখতে সত্যি অনেক হ্যান্ডসাম। আমার দেখে খুব ভালো লেগেছে। রুবাইয়ার কথা শুনে আমি খানিকটা লজ্জা পেলাম। আমি বললাম, আরে কি যে বলছেন না আপনি। সে আমার দিকে তাকিয়ে রইল, তাকিয়ে বলল, সত্যি আপনি বেশ ভালো একটা ছেলে, আপনাকে আমার ভালো লেগেছে। রুবাইয়ার সঙ্গে আমার দিনকাল বেশ ভালোই কাটছিল। দেখতে দেখতে কয়েক সপ্তাহ সময় পার হয়ে গেল। রুবাইয়া আমার সঙ্গে বেশ ভালোই সময় কাটাচ্ছিল। ও আমার সঙ্গে মাঠে যেত, এমনকি আমার সঙ্গে প্রত্যেক দিন সন্ধ্যার পরে রাত্রে মাথার উপর বসে গল্প করত, যেটা কিনা আমার কাছে খুব ভালো লাগতো। এবং সত্যি কথা বলতে, এরকম অনুভূতি, এরকম সময় আমি খুব কম কাটিয়েছি আমার জীবনে। রুবাইয়া আমাকে একদিন বলছে, তুমি বিয়ে করে নাও, ততদিনে আমাদের সম্পর্ক তুমিতে নেমে এসেছে। আমি বললাম যে, আরে না, এত তাড়াতাড়ি বিয়ে করবো না। আর তাছাড়া তুমি এখানে আছো, খুব ভালো আছো না? রুবাইয়া বলল, হ্যাঁ আমি খুব ভালো আছি। আমি বললাম, তাহলে কেন সতীন ডেকে আনার চেষ্টা করছো বলো তো? তুমি এখানে ভালো আছো, বেশ ভালো কথা। আমার বউ যদি আসে তোমাকে এখানে থাকতে দিবে? অবশ্যই থাকতে দিবে না, হিংসা করবে। সে তখন আমার দিকে তাকালো, তাকিয়ে বেশ কিছুক্ষণ তাকিয়েই রইল। আমি ওর দিকে তাকিয়ে আছি। সত্যি কথাটা বলে আমি বেশ খানিকটা লজ্জা পেয়েছি। ও ওইখান থেকে নেমে ঘরের ভিতরে চলে আসলো। আমি ঘরের ভিতরে না গিয়ে বেশ খানিকক্ষণ বসে রইলাম। তারপর হঠাৎ করেই আমি যখন রাত 1টার দিকে বাসায় ফিরলাম, ফিরে দেখি রুবাইয়া ঘরের মধ্যে কারোর সঙ্গে কথা বলছে। কিন্তু কে, কার সঙ্গে কথা বলবে ঘরের মধ্যে? আমি অনেকক্ষণ রুবাইয়াকে ডাকলাম। ডাকার পর রুবাইয়া হঠাৎ করে থেমে গেল। আমি ঘরের ভিতরে ঢুকে বললাম, কার সঙ্গে কথা বলছিলে তুমি? ও তখন বলল, নিজের সঙ্গেই কথা বলছিলাম। আমি কথাটা বিশ্বাস করে চলে আসলাম। তবে সেদিনকার পর থেকে বেশ কিছু অদ্ভুত ঘটনা আমি ঘটতে দেখলাম। তার মধ্যে কিছু ঘটনা এমন ছিল যে রুবাইয়া উঠানে দাঁড়িয়ে কোন এক মুরব্বী লোকের সঙ্গে কথা বলছে। মুরব্বী লোকটা সাদা জামা পরা, মুখে লম্বা দাড়ি এবং সাদা লম্বা দাড়ি, আবার জুব্বা পরা, চোখ দুটো একদম অন্য বর্ণের। এমন চোখ এর আগে আমি কখনো দেখিনি। আমি এখান থেকে লাফ দিয়ে উঠে বলি, রুবাইয়া এখানে তুমি? সঙ্গে সঙ্গে লোকটি সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় এবং এক প্রকার অদৃশ্যই হয়ে যায়। আমি বুঝতে পারিনি যে রুবাইয়া কি বোঝাতে চেয়েছিল। রুবাইয়ার বেশ কিছু জিনিস অলৌকিক ব্যাপার। ও আসার পর থেকে এই ঘরের মধ্যে 3টা বিড়াল সবসময় ঘোরাফেরা করে, আর আকাশে মাঝে মধ্যে 3টা বড় ডানাওয়ালা পাখি দেখা যায়, এবং ওরা সবসময় রুবাইয়ার আশেপাশেই থাকে। আমি রুবাইয়াকে কয়েকবার জিজ্ঞেস করেছি এরা কারা, কিন্তু ও সে কথার উত্তর কখনো আমাকে দেননি। বলেছে, চিনি না, জানি না, কোত্থেকে এসেছে। আমাদের দিন এরকম ভাবেই গড়াচ্ছিল, সময় বেশ ভালো কাটছিল। এবং সত্যি কথা বলতে, রুবাইয়া আসার পরে আমার জীবন অনেকটা গুছিয়ে গিয়েছে। আমি আগে যেরকম অনিয়ম করতাম, বাজারে থাকতাম, সেটা থাকতাম না। তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসতাম, কারণ রুবাইয়া এশার নামাজের পরপরই খেয়ে নিত এবং আমাকেও খাওয়ার জন্য পরামর্শ দিত, আর তাড়াতাড়ি ঘুমিয়েও পড়তাম। এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেল, যা কিনা আমাদের জীবনকে একদম গুছিয়ে সমৃদ্ধশালী করে দিয়েছিল। আমার জীবন না, আমার মা বেশ কয়েক মাস ধরে অসুস্থ ছিল, কিন্তু রুবাইয়া আসার পর তার যত্নে আমার মা আস্তে আস্তে সুস্থ হয়ে উঠলেন, যা কিনা আমার জন্য ছিল এক অন্যরকম ভালো লাগার একটা ব্যাপার। আমার বড় ভাবি আমাকে পছন্দ করতো না। তিনি সবসময় আমার প্রতি একটা অন্যরকম ক্ষোভ বা মনোভাব ধরে রাখতেন। শুধু বড় ভাবি না, সবাই। আমার কয়েকদিনের আচার আচরণ তারা সকলে লক্ষ্য করেছে, বিশেষ করে আমার মা। সে আমার জন্য প্রতিদিন ভালো মন্দ খাবার রান্না করে নিয়ে যায়। এই কথা বলে সে একটা খোঁটা দিয়েই বসলো এবং আমাকে সে উল্টাপাল্টা কথা বলল। আমি অবশ্যই তাদের সঙ্গে আখ বাড়িয়ে ঝগড়া করার জন্য চাই না, তবে তারা এমনভাবে এমন এক কাজ করে তা আসলে সত্যি বলে বোঝানো সম্ভব না। আর এই কয়েকদিন আমার সঙ্গে রুবাইয়া আছে, এটা তারা অবশ্যই দেখেছে এবং জেনে শুনেছে। এখন আন্দাজে বলেছে নাকি সত্যিভাবে বলেছে তা আমি জানি না, তবে আমি যখন মাঠে ছিলাম সে তখন আমাকে বলেছে আমি নাকি ঘরের ভিতরে কোন মেয়েকে নিয়ে এসে ফষ্টি নষ্টি করি, আমি নাকি প্রতিদিন কোনো মেয়েকে নিয়ে আসি। এই কথা শোনার পর আমি নিজে প্রচন্ড পরিমাণ রেগে গেলাম। কথাটা রুবাইয়ার কানেও গিয়েছে, সে শুনেছে বিষয়টা। তবে রুবাইয়া আমার দিকে যখন চোখাচোখি হলো,
তখন আমাকে বলল যে আমাকে তো দেখতে পাওয়ার কথা না। তাহলে ওই মুহূর্তে আমি বললাম, কেন, তুমি কি ভূত নাকি প্রেত যে তোমাকে দেখা যাবে না? শোনো, কারোর কোনো কথায় কোনো কিছু মনে করবে না। তারা যা মনে চায় তাই করুক গা, যা মনে চায় তাই বলুক গা, তাতে করে তোমার কি? তুমি এখানে আমার সঙ্গে আছো, এখানে থাকবা। আর তাছাড়া আমাদের মধ্যে কি সম্পর্ক সেটা আমি ভালো মতো জানি, ওরা তো জানে না, তাই না? কথা বলতে তখন রুবাইয়া আমাকে বলে উঠলো, আমি জানি এখানে আমার জন্য তোমার অনেক কষ্ট হচ্ছে, অনেক ধরনের বাজে আচরণ শুনতে হচ্ছে। এটা আমি না থাকলে হয়তো তোমাকে শুনতে হতো না। আমি অনেক দুঃখিত, আমাকে তুমি মাফ করে দিও, আমি আজকেই চলে যাব। এই কথা বলার পর আমি রুবাইয়াকে বললাম, রুবাইয়া, ওরা যা বলার বলুক, আমার কোনো কিছু জানা যায় আসে না। তুমি এত এরকম করছো কিসের জন্য? তুমি একদমই চুপ থাকো, তুমি কোনো কথা বলবে না। আমার মা তখন আসলো, এসে বলল, ওরা যা মনে চায় বলুক, তুই কোনো কথা বলবি না, ঠিক আছে? তুই এখানেই থাকবি আমাদের সঙ্গে। রুবাইয়া মন খারাপ করে বসে আছে। ঠিক সেই মুহূর্তে আম্মা এমন একটা কথা বলে ফেলবে তা আমি কখনো ভাবতেই পারিনি। আম্মার সঙ্গে সঙ্গে রুবাইয়াকে বলল, কলঙ্ক যেহেতু রটে গিয়েছে, আমার একটা কথা শোন। আমি অনেকদিন ধরেই তোকে আমার পুত্রবধূ বানাবো বলে ভেবেছিলাম। তুই কি আমার ছেলের বউ হবি? এই কথা শুনে রুবাইয়া তখন লজ্জা পেয়ে ঘরের ভিতরে ঢুকে গেল। আমি বললাম, মা, কি সব বলছো তুমি? ও কেন আমাকে বিয়ে করতে যাবে? আর তাছাড়া আমি একজন সামান্য চাষাকে কেন ও বিয়ে করতে যাবে? আমি মাকে বকাঝকা করলাম। তারপর আমি সন্ধ্যার দিকে রুবাইয়ার কাছে গিয়ে ক্ষমা চাইলাম। বললাম, মা যা বলেছে তার জন্য তুমি কিছু মনে করো না, দয়া করে। মা হয়তো ভুলে উল্টাপাল্টা কথা বলে ফেলেছে, তুমি এটা নিয়ে দয়া করে কোনো কিছু মনে করো না। রুবাইয়া তখন বলল, মা তো খারাপ কিছু বলেনি, তুমি আমাকে বিয়ে করবে, তাহলে হয়তো মানুষজন আর আমার দিকে আঙ্গুল তুলবে না। আর তাছাড়া আমি তোমাকে পছন্দ করি, সেটা তোমাকে আমার বিয়ে করতে কোনো সমস্যা নেই। তুমি হয়তো ভাবছো যে তোমাকে আশ্রয় দিয়ে, মানে আমাকে আশ্রয় দিয়ে এক প্রকার দয়া দেখিয়ে এখানে ইয়ে করছো তুমি, বিষয়টা ঠিক তা না। আমি তোমাকে মনে মনে পছন্দ করে ফেলেছি। এই কথা বলতেই আশপাশটা ঝোড়ো হাওয়ায় একদম ভরে গেল এবং কয়েকটা পাখি আমাদের আশপাশ দিয়ে ঘোরাফেরা করছিল। কালো রঙের বেশ অদ্ভুত ধরনের পাখি, সঙ্গে একটা বিড়াল পায়ের কাছে এসে ম্যাও করতে লাগলো। আমি বুঝতে পারলাম না এই জিনিসগুলো রুবাইয়ার সঙ্গে সেদিনকে এসেছিল, তারপর থেকে এখানেই আছে এবং এখান থেকে সরে না, নড়েও না। আমি তখন বললাম, সত্যি রুবাইয়া? ও তখন বলল, হ্যাঁ সত্যি কথা, আমি তোমাকে আমার নিজের করে পেতে চাই, আমি তোমাকে পছন্দ করি, তোমাকে সত্যি ভালোবেসে ফেলেছি এই কয়েকদিনে। আমি বলতে পারিনি, তবে মা আমার এই কথা বলাটা সহজ করে দিয়েছে, আমার জন্য বেশ সহজ হয়েছে, আমি বেশ খুশি। এই কথা বলাতে রুবাইয়া তখন আমার দিকে তাকালো, তাকিয়ে বলল যে আমি তোমাকে আজকেই বিয়ে করব, চলো। আমার পরিচিত, এই কথা বলে তো বললো, তোমার পরিচিত কোনো কাজই আছে সেখানে গিয়ে? ও বললো কি যে আজকে এখনই যাব? রুবাইয়া বললো কি যে হ্যাঁ এখনই যাব, আমি আজকেই তোমার সঙ্গে ঘুমাবো। তখন সন্ধ্যা ছিল, আমি রুবাইয়াকে নিয়ে বেরিয়ে পড়লাম। তারপর একটা ভ্যানে উঠলাম। ভ্যানওয়ালা আমার কাছ থেকে একজন লোকের ভাড়া নিল, আর সামনের যে রুবাইয়া বসেছিল সেটার ভাড়া ভ্যানওয়ালা নিলই না। আমি মনে করলাম হয়তো কম ভাড়া রেখেছে, কিন্তু ভ্যানওয়ালা যে সেই সময় রুবাইয়াকে দেখতে পায়নি সেটা আমি জানতাম না। রুবাইয়া অদৃশ্য হয়েছিল। তারপর ও কয়েকটা কাজের অফিসের আশেপাশে ঘুরল, বলল এখানে না, এখানে না। এই কথা বলতে বলতে সে অন্য একটা কাজের অফিসে গিয়ে চলে গেল, মানে যেখানটা আমিও চিনি না, ও চেনে না। ও আমাকে সেখানে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর কাজী ওকে দেখে কিছু একটা বলল, কোনো একটা ভাষায়, যেটা আমি বুঝতে পারলাম না। তারপর আমি আমার দুই বন্ধুকে ডেকেছিলাম সাক্ষী দেওয়ার জন্য। দুই বন্ধু মোট তো 4 জন সাক্ষী লাগে। তো দুজন লোক রাস্তা থেকে কোত্থেকে যেন উঠে আসলো এবং তারা বলল আমরা সাক্ষী দিব। এবং ওদিনকে ওইখানে উপস্থিতিতে আমার এবং রুবাইয়ার বিয়ে হলো। সকলে আমার স্ত্রীকে, মানে রুবাইয়াকে দেখে বেশ খুশি হচ্ছিলেন। শালা একজন সাধারণ কৃষক হয়ে, শালা চাষা হয়ে একটা এত সুন্দরী বউ পেয়ে গেলি, এই কথাই আমার বন্ধুরা বলছিল। আমি বললাম কপালে থাকা লাগে। তারপর রুবাইয়াকে সঙ্গে করে সেদিনকে রাত্রেবেলা আমি বাড়িতে চলে আসলাম। আসার সময় মিষ্টির প্যাকেট নিয়ে আসলাম বেশ কয়েকটা, এনে সকলকে খাওয়াতে লাগলাম এবং বললাম, খাও, আমার বিয়ের মিষ্টি, বিয়ে করে নিয়ে এসেছি। ওদিনকে আমার ভাবিরা এবং অনেকেই পাড়া প্রতিবেশীরা আমার স্ত্রীকে দেখতে এসেছিল এবং বলল, কি সুন্দর, চাঁদের মতো সুন্দর, এত সুন্দর বউ তুই কোথা থেকে পেলি? ওদের কথাবার্তা আমার কোনো মাথায় ঢুকছিল না, কারণ হচ্ছে ওরা কি সব বলছে। রুবাইয়া এই কদিন আমার এখানে ছিল, ওরা দেখেছে, জেনেছে, শুনেছে। এর আগে মতিনের মা আমাদের বাড়িতে এসেছিল, তখন রুবাইয়া আমার সঙ্গে উঠানেই বসেছিল।
তখন মতিনের মা দেখে কিছু বলেনি, কিন্তু আজকে হঠাৎ করে এরকম একটা কথা বলছে। আমার কেমন যেন অদ্ভুত লাগছিল সমস্ত কিছু। রুবাই আসার পর থেকে সমস্ত কিছু বেশ অদ্ভুতই ঘটছে। যাই হোক, ওদিনকে ছোট করে আমার সঙ্গে রুবাইয়ের বাসর ঘর সাজানো হলো। সেদিনকে আমার জীবনের সব থেকে মধুর রাত ছিল। রুবাইয়াকে আমি মনে মনে পছন্দ করতাম। সে এত সুন্দরী একটা মেয়ে, আর আমি কখনো ভাবতেও পারিনি যে এরকম সুন্দরী একটা মেয়েকে আমার জীবন সঙ্গী হিসেবে পাবো। আমি তখন ওকে ওই রাতে আমাদের বাসর হলো, এবং পরের দিন সকালবেলা উঠে আমি বেশ খুশি ছিলাম। অনেকটা বেলা করে উঠলাম, ফসলের মাঠেও গেলাম না। বিয়ের পরের দিন কি কেউ কোনো কাজে যায়? কিন্তু রুবাই আমাকে বললো, যাও না, আমাদের মধ্যে নতুন কি, আমি এবং তুমি তো অনেক মাস ধরেই এখানে এরকম ভাবে আছি, তাই না? তুমি যাও এখন, আমি তোমার জন্য দুপুরবেলা খাবার নিয়ে আসবো। মাঝে খাবারগুলো রান্না করে দিবে সেগুলো। আমি বললাম যে এখন থেকে তোমাকেই তো রান্না করতে হবে, মা রান্না করবে, তুমি আছো না আমার স্ত্রী, আমার বউ। ও বলল, আচ্ছা ঠিক আছে, মায়ের কাছ থেকে রান্না শিখে আমি রান্না করে নিয়ে আসবো। আমার স্ত্রী রুবাইয়ার সকলের সঙ্গে মিশতো না, শুধুমাত্র মায়ের সঙ্গে কথা বলতো, আর কারোর সঙ্গে কথা বলতো না। মা রুবাইয়াকে বেশ ভালোবাসতো। মা রুবাইয়াকে রান্না বান্না করতেই দিত না, বলতো এত সুন্দর ত্বক তোর নষ্ট হয়ে যাবে, তুই রান্না বান্না করার দরকার নেই, এখানে চুপচাপ বসে থাক। রুবাইয়া মাঝে মধ্যে কান্নাকাটি করতো, বলতো এত আদর ভালোবাসা আমাকে জীবনে কেউ কোনোদিন দেয়নি, তুমি শুধুমাত্র দিয়েছ মা, আমি তোমার প্রতি খুব কৃতজ্ঞ। আমার মা আসলে খুব ভালো। রুবাইয়া ওদিনকে আমার জন্য মাঠে খাবার নিয়ে এসেছে। আমি যেতে চাইনি, ও জোর করে পাঠালো। মাঠে খাবার নিয়ে আসানোর পর আমি ওইখানে বসেছিলাম। তারপর রুবাইয়াকে দেখে ছায়ায় আসলাম। গাছের গোড়ায় বসে আমি নিজে খাচ্ছিলাম এবং রুবাইয়াকেও খাইয়ে দিচ্ছিলাম। ও ওই যে ডাটা আছে ওইটা ভাজি করেছে, এত চমৎকার হয়েছিল চচ্চড়িটা কাঁঠালের বিচি দিয়ে। আমি সেটা খেলাম, আমার কাছে খুব মজা লাগছিল এবং ওকে খাইয়ে দিলাম। বেশ কিছুক্ষণ পর একজন লোক সেখান দিয়ে যাচ্ছিলেন, এবং ওই লোকটা আমাদের জীবনে যে কাল হয়ে দাঁড়াবে আমি ভাবতেও পারিনি। লোকটা যখন যাচ্ছিল তখন রুবাইয়া আমার কাছে এসে আমার বুকের ভিতরে ঢুকে বসে পড়ল। তারপর বলল, কি ভাই, আপনার স্ত্রী নাকি? আমি তখন বললাম, আমার স্ত্রী হোক বা যার স্ত্রী হোক, আপনি এরকম ভাবে তাকাচ্ছেন কিসের জন্য, আপনি কে? লোকটি বললেন, জানতে পারবেন, খুব শীঘ্রই জানতে পারবেন আমি কে। তাই বলে অদ্ভুত চোখ করে তাকালেন। লোকটার কানগুলো বাহিরের দিকে, যেমনটা রুবাইয়ার কান। কানের এন্টিনাগুলো বাহিরের দিকে এরকম খাড়া খাড়া, এবং রুবাইয়ার মতো অনেকটা দেখতে। আমি বললাম, লোকটাকে চেনো নাকি তুমি? রুবাইয়া বলল, না, আমি ওনাকে চিনি না। এই কথা বলে তখন লোকটা এখান থেকে চলে গেল, এবং আমি বুঝে উঠতে পারছিলাম না যে লোকটা কেন এখানে দাঁড়িয়ে এরকম কথা বললো। যাই হোক, সেই কথা আমি বাদ দিয়ে দিলাম। ওদিনকে আমি এবং রুবাইয়া বাড়িতে চলে আসলাম ওই অবস্থায়। ওইখান থেকে আমি বললাম, শুধু শুধু তোমার কষ্ট করে যাওয়ার দরকার কি? আমাদের সুখের সংসার বেশ ভালোই কাটছিল। দেখতে দেখতে কয়েক মাস মাঝখানে কেটে গেল। তবে মাঝে রাত্রেবেলা রুবাইয়াকে ঘুম থেকে উঠে আমি পেতাম না। ও যে কোথায় যেত, কি করতো, কিচ্ছু জানি না, কিছু জানতাম না। একদিন রাত্রেবেলা ঘুম ভেঙে যায় আমার। ঘুম থেকে উঠে বাইরের দিকে তাকিয়ে আমি খেয়াল করি রুবাইয়া উঠানের উপর দাঁড়িয়ে আছে, এবং একটা সাদা ধবধবে ঘোড়া, এবং ঘোড়ার উপরে একজন সাওয়ার বসে আছে। সাওয়ারটা কে তা জানি না, তবে কেউ একজন রুবাইয়ার কাছে এসে তার সঙ্গে গল্প করছে, কথা বলছে। আমি উঠে বললাম, রুবাইয়া, কে ওখানে? আমি চোখের পলক ফেলা মাত্রই সেই জিনিসটা সেখান থেকে গায়েব হয়ে গেল। এটাকে আমি সত্যি দেখেছি নাকি ভুল দেখেছি? আমি বললাম, কই, কে ওখানে? রুবাইয়া তখন আমাকে বললো, কোথায়, কেউ তো নেই এখানে, শুধু শুধু কি বলছো তুমি? আমি বাথরুমে যাচ্ছিলাম, তুমি উঠেছো? আচ্ছা, ভালো হয়েছে, আসো, আর ঘুম ঘুম পাচ্ছে, ঘুমাবো। বাথরুমে গেছিলাম, এসে কিছুক্ষণ ভালো আকাশের দিকে তাকিয়ে থাকি। এই কথা বলে রুবাইয়া আমার কাছে আসলো এবং এসে আমাকে জোর করে ঘরের ভিতর নিয়ে গেল। আমি ওর কথাবার্তা কিছু বুঝতে পারছিলাম না। কয়েকদিন ধরে বেশ অদ্ভুত ঘটনা ঘটছে। তার মধ্যে অদ্ভুত ঘটনার মধ্যে একটা ঘটনা হচ্ছে, আমার ফসল, সাধারণত এত ভালো ফসল পুরো মাঠের মধ্যে কারোরই হয় না, কিন্তু আমি এবার চতুলের বছর পেঁয়াজ লাগিয়েছিলাম। এত পরিমাণ ভালো পেঁয়াজ হয়েছে যে আসলে সেটা বলে বোঝানো সম্ভব না। এক একটা পেঁয়াজের সাইজ ইয়া বড় বড় সাইজ, দেখে মনে হচ্ছে পাকিস্তানি অথবা ইন্ডিয়ান পেঁয়াজ, কিন্তু এগুলো আসলে দেশি পেঁয়াজ। সাধারণত এই জমিতে আমি 30 থেকে 40 মনের মতো পেঁয়াজ পেয়ে থাকি, কিন্তু এবার প্রায় 95 মন পেঁয়াজ হয়েছে। এটা অসম্ভব এবং অলৌকিক ব্যাপার। আমি যখন ওগুলো তুলছিলাম তখন আমাকে রুবাইয়া বলছিল যে এখন থেকে তোমার সবকিছুই ভালো হবে, আমি তোমার জীবনে এসেছি না, দেখো তোমার জীবন একদম সমৃদ্ধ হয়ে উঠবে, তুমি আগের থেকে অনেক ভালো এবং সুস্থ হয়ে উঠবা। তোমার মাও তো সুস্থ হয়ে উঠেছে, আমি তোমার মায়ের সেবা যত্ন করি না সেই জন্য। আমি সত্যি সেবার পেঁয়াজে অনেক লাভ করেছিলাম। পেঁয়াজ চাষ শেষ করা শেষে আমি তখন আবার ওইখানে গম লাগালাম,
এবং সত্যি কথা বলতে সেটার ফলনও এত পরিমাণ ভালো হলো, আসলে বলে বোঝানো সম্ভব না। রুবাইয়া আমার জীবনে আসার পর থেকে আমার জীবন অনেক কিছু পাল্টেছে। যেমন আমার মা সুস্থ হয়ে উঠেছে, আমার ফসল বেশ ভালোভাবে হয়, পাশাপাশি আমি বেশ লাভবান হই, এবং সেই সঙ্গে রুবাইয়া আমাদের যেদিনকে খুশির সংবাদ জানালো, সত্যি সেটা শোনার জন্য আমি অনেক 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 বছর ধরে অপেক্ষা করছি যে আমি বিয়ে করেছি অথচ আমার সন্তান হচ্ছে না। একদিন আমি এবং রুবাইয়া বারান্দায় বসে আছি। রুবাইয়া আমাকে বলল যে আমি মা হতে চলেছি আর তুমি বাবা। এই কথা শোনার পর তখন আমি একদম খুশিতে আত্মহারা হয়ে পড়লাম। আমি বললাম, সত্যি কথা বলছো তুমি? সত্যি? আমি? ও তখন আমাকে জড়িয়ে ধরে চুমু খেতে খেতে বলল, হ্যাঁ সত্যি, এবং এটা আমাদের সন্তান, এবং আমাদের সন্তান এই পৃথিবীতে আসতে চলেছে। আমি খুব খুশি। যখনই ও এই খুশি খবরটা শোনালো, তারপর থেকেই কেমন যেন অদ্ভুত সব আচরণ করতে লাগলো ও। যেমন ও হুটহাট রেগে যেত। আমি ভাবতাম হয়তো পেটে সন্তান আছে, এই জন্য আমি ওর উপর কোনো কিছু বলতাম না। ও মাঝে মধ্যে আমাকে বলতো, আচ্ছা তুমি এত ভালো কেন? তুমি সবসময় আমার প্রতি এরকম ভালো আচরণ করো কিসের জন্য? আমি কত বকাঝকা করি তোমাকে। আমি বললাম যে যাকে ভালোবাসি তার প্রতি কোনো সময় রাগ দেখাতে নেই, এই জন্য তোমাকে রাগ দেখাই না। আমার বাড়ির পিছনে অনেকেই লেগেছিল, মানে হচ্ছে আমার সুন্দর স্ত্রী আছে, তো বাড়িতে অনেকেই আসতো আমার বন্ধু বান্ধব। আমি ওদেরকে সাফ ভাষায় জানিয়ে দিয়েছি, তোর আমার বাড়িতে আসবি না। আমি ও তোর আসলে আমার প্রথমত ভয় পায়, তারপর আবার লজ্জা পায়। তো ওইটা নিয়ে আমার এক বন্ধুর সাথে গ্যাঞ্জামও লেগেছিল। যাই হোক, এই অবস্থায় আমাদের সংসার ভালোই কাটছিল, কিন্তু রুবাইয়াকে রাত্রেবেলা কয়েকদিন আমি দেখতে পেতাম না। সারা রাত এদিক ওদিকে খুঁজে আমি কোথাও দেখতে পেতাম না। হঠাৎ হঠাৎ দুপুরবেলা বা দিনের বেলা গায়েব থাকতো। কোথায় থাকতো আমি জানি না। অনেকবার তাকে জিজ্ঞেস করেছি, কোথায় যাও তুমি? একদিন রাত্রেবেলা ভেবেছি যে আজকে ওকে আমি ধরবো, দেখবো যে কোথায় যায়। তারপর ওই অবস্থায় দেখলাম রাত্রেবেলা ঘুম থেকে উঠলো, উঠে দরজা দিয়ে বেরিয়ে গেল। ওর সঙ্গে সেই 3টি বিড়াল আছে। তারপর ও বাইরের যে মাচা আছে সেই মাচার উপর গিয়ে বসলো, সঙ্গে সেই 3টি বিড়াল। বিড়াল 3টির কথা আমি সত্যি ওকে কয়েক দফা জিজ্ঞেস করেছি, বলেছি বিড়াল 3টি কার, কিন্তু ও কোনো কিছু বলেনি। আমি ওর পিছনে সেখানে গেলাম। আমি বললাম, তুমি তাহলে প্রতিদিন এখানে এসে বসে থাকো, তোমার ভয় লাগে না? ও তখন বললো, ভয় লাগবে কিসের জন্য? ও তখন খুব অগ্নি দৃষ্টি দিয়ে আমার দিকে তাকালো, বলে, তুমি এখানে কেন এসেছো? তোমাকে এখানে আসতে বলেছি? আমার এখানে একা একা থাকতে ভালো লাগছে। আমি বললাম, তোমার এই বিড়াল 3টা, এই 3টা কি তুমি সাথে করে নিয়ে এসেছিলে? ও তখন বললো, হ্যাঁ, ওরা আমার সঙ্গী, ওকে আমি সাথে করে নিয়ে এসেছিলাম। বিড়াল 3টার চোখ জল জল করছে, তাকেই কেমন ভয় ভয় লাগছে। আমি বললাম, তাড়াতাড়ি চলে এসো, এই জায়গাটা খারাপ না, এখান থেকে সামনে ভিটা আছে, ভিটা থেকে যদি কোনো খারাপ কিছু তোমার উপর ভর করে। ও তখন বললো, না, ভর করবে না, তুমি এখান থেকে চলে যাও। আমি ঘরে চলে আসলাম, তবে চিন্তা হচ্ছিল। বেশ খানিকক্ষণ পর আমি সেখানে উপস্থিত হলাম। হওয়ার পর দেখলাম ওর পাশে একটা কালো ছায়া বসে আছে। এটা আমার চোখের ভুল নাকি অন্য কোনো কিছু, সেটা দেখার জন্য আমি চোখ কসলাম। পরে দেখলাম যে না, আমার চোখের ভুলই, সেখানে কিছু নেই। ও সম্ভবত আমার উপস্থিতি টের পেয়েছিল, সেই জন্য ওই কালো ছায়াটাকে ওইখান থেকে চলে যেতে বলেছিল। তারপর ও আমার কাছে আসলো, কাছে এসে বলল, চলো ঘরে যাই। ঘরে এসে আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। ওর কথাবার্তা, আচার আচরণ কোনো কিছুই আমার বোধগম্য ছিল না, আমি বুঝতে পারতাম না। ঘরের মধ্যে ওই 3টা বিড়াল সেই সময় থেকেই থাকতো। যাই হোক, এরকম করে আমাদের সময় কাটতে লাগলো। কয়েক মাস সময় কাটার পরে আমার সন্তান পৃথিবীতে আসলো, এবং সেটি হচ্ছে আমার যে মেয়ে সন্তান, সে ও এসে আমি সত্যি অনেক খুশি ছিলাম। এত খুশি যে আমি বলে বোঝাতে পারবো না। আমার মেয়েটা একদম পরীর মতো সুন্দর ছিল, এবং তাকে দেখতে আশেপাশের প্রায় অর্ধেক গ্রামের মানুষজন এসেছিল, কারণ এত সুন্দর মেয়ে নাকি জীবনে কেউ কোনোদিন দেখেনি। একদম ফুটফুটে কন্যা সন্তান। আমি তার দিকে তাকিয়ে আছি হা করে, সকলে তার দিকে তাকিয়েছিল। ওদিনকের পর থেকে আমাদের জন্য খুশির সীমানা ছিল না। আমার মা তো খুশিতে একদম আত্মহারা। ওদিনকে যখন ডেলিভারি হলো, সেদিনকে কে বা কারা ডেলিভারি করেছিল আমি জানি না, তবে আমি বাহিরে ছিলাম। আমি এসে দেখি আমার সন্তান ঘরের ভিতর কান্না করছে, এবং ওই সময় হয়েছে এক দায়ামা বা বুড়ি আমাকে সেই সন্তানটা আমার কোলে দিল, দেওয়ার পর বলল যে মেয়ে সন্তান হয়েছে, একদম পরীর মতো সুন্দর। কথা বলে তারা বাইরে আসলো। উঠান পর্যন্ত আসতে আসতে আমি তাদেরকে দেখতে পেলাম না। আমি বুঝে উঠতে পারলাম না আমার সঙ্গে কি ঘটছে। এটা কি আদতেও সত্যি? হঠাৎ হঠাৎ করে কেউ গায়েব হয়ে যায়, কেউ চলে আসে, এবং কারা ডেলিভারি করেছে আমার মা নিজেও বলতে পারে না। মাকে জিজ্ঞেস করলাম কারা এসেছিল, মা বলল জানি না তো। সবকিছু কেমন যেন অদ্ভুত লাগছিল, খটকা লাগছিল আমার কাছে। তবে আমার সন্তান পৃথিবীতে এসেছে, সেটাই আমার জন্য অনেক বড় বিষয়। আমি তখন ওই অবস্থায় আমার দিন পার করতে লাগলাম।
সময় বেশ ভালোভাবে কাটছিল। আমার সন্তান দেখতে দেখতে বসা শিখে গেল। ও সবসময় হাসি খুশি থাকতো এবং আমার স্ত্রী রুবাইয়া সেও হাসি খুশি থাকতো। কিন্তু হঠাৎ করে এই হাসি খুশির উপরে একটা কালো ছায়া পড়ল। কালো ছায়া নাকি সবুজ ছায়া আমি বলতে পারবো না, তবে আমি জানতে পারলাম আমি যার সঙ্গে সংসার করছি এবং বিগত 4 বছর ধরে যার সঙ্গে সংসার করে আসছি, সে আসলে কোনো মানুষ নয়, সে আসলে একটা জিন বা একটা পরী মেয়ে। এটা আমি সেদিনকে জানতে পারলাম যেদিনকে আমাদের বাড়িতে মৌলভী সাহেব আসলেন। উনি এসেছিলেন আমার মেয়েকে দোয়া করতে। সেদিনকে ছোটখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। মৌলভী সাহেবকে যে ডেকেছি ওইটা আবার রুবাইয়া জানতেন না। ওই মৌলভী সাহেব আমাদের এলাকার ছিলেন না, বাইরে থেকে এসেছিলেন। উনি যখন ঘরের ভিতরে আসলেন, আসার পর পাড়া দেওয়া মাত্রই উনি কেমন অদ্ভুত আচরণ করতে লাগলেন। বললেন এই ঘরের ভিতরে নিশ্চয়ই অদ্ভুত কোনো কিছু আছে, অলৌকিক কোনো বস্তু, কোনো জিন। এই কথা বলার পর আমি বললাম, জিন কোত্থেকে আসবে? আপনার কাছে হয়তো কোনো ভুল কোনো কিছু মনে হয়েছে বা ভুল বুঝেছেন আপনি। তখন ও আমাকে বলল উনি যে না, এই বাড়িতে মোট 17টা জিন আছে, তার ভিতরে একটা জিন তোর খুব কাছাকাছি আর 3টা জিন তোর আশেপাশেই থাকে। এই কথা শোনার পর আমি বললাম যে না না, এরকমটা তো হবেই না, 17টা জিন কোত্থেকে আসবে? ও তখন বলল আমি গন্ধ পাচ্ছি, আমি বুঝতে পারছি। আমি বললাম না 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 হুজুর, আপনি ভুল করছেন। ওই মুহূর্তে আমার স্ত্রী যে ছিল সে গোসল করে এসে উঠানোর পর সবেমাত্র দাঁড়িয়েছে। হুজুরকে দেখা মাত্রই সে ঘরের ভিতরে দৌড়ে চলে গেল এবং ঘরের ভিতরে যাওয়া মাত্রই হুজুর বললেন ওইটা কে? আমি তখন বললাম ওইটা আমার স্ত্রী। হুজুর তখন বললেন না, ওইটা তোর স্ত্রী না, ওইটা হচ্ছে একটা জিন এবং ওর গন্ধই আমি পাচ্ছি, ওই তোর আশেপাশে থাকে। এ কথা শোনার পর আমি বললাম যে না, আপনি ভুল করছেন হুজুর। হুজুরের সঙ্গে এক প্রকার বাক বিতণ্ডতা লেগে গেল। আমার ওকে অনেক কিছু বলতে ইচ্ছে হচ্ছিল, তবে হুজুর তখন বললেন তুই তো আমার কথা বিশ্বাস করছিস না, চল। হুজুর তখন আমাকে ডিঙিয়ে ঘরের ভিতরে চলে গেলেন। ঘরের ভিতরে যাওয়ার সঙ্গেই চারিদিকে ঝড় বৃষ্টি উঠে আসতে লাগলো, যেন মনে হচ্ছিল ঘর বাড়ি সমস্ত কিছু উড়ে চলে যাবে, এত পরিমাণ বাতাস। এবং ঠিক সেই মুহূর্তে দুটো কালো ছায়া হুজুরকে ধরে একদম শূন্যে তুলে ফেললো এবং ঘর থেকে এক ধাক্কা মেরে উঠানের উপর ফেলে দিল। আমি বুঝতে পারলাম না, আমি হুজুরকে গিয়ে ধরলাম। তারপর ঘরের ভিতর থেকে চিৎকার আসলো, একটা অন্যরকম গায়েবী কণ্ঠ। সেই কণ্ঠে আমার মেয়ে যে ছিল সে চিৎকার করে কান্না করতে শুরু করলো। আমি ঘরের ভিতরে গিয়ে দেখলাম আমার স্ত্রী তখন সে শূন্য হাসছে এবং তার চোখগুলো জলজল করছে। পিঠে বড় সাদা কবুতরের মতো ডানা এবং পরনে এক জলজলে পোশাক। সে শূন্যের উপর ভেসে আছে এবং খুব চিৎকার চেঁচামেচি করছে, বলছে ওকে এখন এখান থেকে বের হয়ে যেতে বল, না হলে খবর আছে, ওকে মেরে ফেলবো, ওর এত বড় সাহস এখানে এসেছে। তারপর ও ওই অবস্থায় ওইখান থেকে নিচে অজ্ঞান হয়ে পড়ে গেল। আমি সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেললাম। তারপর ও অচেতন হয়েছিল। হুজুর তখন কি একটা দোয়া পড়লেন। দোয়া পড়ে আশেপাশে আরো কয়েকটা জিন ছিল যে কিনা ওর সঙ্গে থাকতো, সেই জিনগুলো উড়ে এসে হুজুরকে ধরতে গেল, তবে হুজুর তাদেরকে আটকে ফেলল। অচেতন হয়ে গিয়েছে আমার স্ত্রী। এটা দেখে আমি তাকে কোলের উপর নিয়ে বসে আছি। আমার মেয়েকে তখন আমার মা দৌড়ে এসে ধরল। আমার মা এই সমস্ত পরিবেশ দেখে তখন অবাক হয়ে যাচ্ছিল, কারণ ওই ঝড় বৃষ্টি বাতাসগুলো শুধু আমাদের বাড়ির আশেপাশে, আর কোথাও নেই। মা বাইরে গিয়েছিল, সেখান থেকে এসে এরকম একটা পরিস্থিতি দেখে সে চমকে গেল। আমার মা আমার মেয়েকে কোলে নিয়ে বসে আছে। আমার স্ত্রী যে ছিল তার কপালে আমি হাত বুলিয়ে দিচ্ছি। হুজুর তখন ঘরের ভিতরে প্রবেশ করলেন। হুজুরের পেছনে বড় বড় দুটো কালো ছায়া যেন হাসছে। চারিদিকে তখন অন্ধকার নেমে এসেছে, কিন্তু তখন ভর দুপুরবেলা। আমি কিছু বুঝতে পারছি না। তারপর হুজুর ওর কাছে আসলো, কাছে এসে ওর কপালে একটা পানি ছেটালো। তারপর কপালে একটি কি তাবিজ জাতীয় কিছু একটা ধরে দোয়া করতে লাগলো। কিছুক্ষণ বাদে ওর জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গেই ও নড়াচড়া করতে পারছিল না, কিন্তু শব্দ করছিল, বলছিল তুই এখান থেকে চলে যা, না হলে তোকে মেরে ফেলবো। ওই অবস্থায় তখন আমি হুজুরকে বলি, হুজুর আপনি চলে যান, আমি দেখছি বিষয়টা। হুজুর তখন বলল ও কোনো মানুষ নয়, ও একটা জিন এবং ও তোর সঙ্গে এসে থাকছে। আমি তখন হুজুরকে বললাম ও জিন নাকি ওর ঘাড়ে জিন ভর করেছে সেটা আমি দেখছি, আপনি এখান থেকে যান, ওকে শান্ত করি আমি, তারপর আমি আপনার সঙ্গে পরে দেখা করব। হুজুর তখন বলল যে ও তোকে বশ করে রেখেছে এবং তোর বাড়িতে 18টা জিন আছে, যে জিনগুলো তোর বাড়িতে সবসময় পাহারা দেয়। আমি বললাম সেটা যদি থাকে তাহলে ভালো, আপনি এখন এখান থেকে যান, আমার আর কোনো সমস্যা নেই, আমি ওকে নিয়ে সুখে আছি। ওই যদি জিনও হয় তা নিয়েও আমার কোনো আফসোস নেই বা কোনো আপত্তি নেই।
হুজুর তখন সেখান থেকে চলে গেলেন। আমি নিজেই তাকে জোরজবস্তি করে বের করে দিলাম এবং যাওয়ার পথে হুজুরকে জিন দুটো এমন ধাক্কা মারলো যে উঠোনের উপরে হোঁচট খেয়ে পড়ল। আমি বাইরে এসে দেখি উনি হোঁচট খেয়ে পড়ে আছে এবং হুজুর তখন কিছু না বলে সেখান থেকে বেরিয়ে গেল। হুজুর তো বিষয়টা জেনে গিয়েছে, সঙ্গে আমিও। তারপর আমার স্ত্রী খানিকটা শান্ত হলো। তারপর আমার মা এসে পাশে বসলো, বলল, ওর ঘাড়ে জিন ভার করছে, তাড়াতাড়ি ওঝাকে ডাক, হুজুরে চলে যেতে বললি কেন? আমি বললাম, মা, আমার যা দেখার তা দেখে ফেলেছি আমি, আর যা শোনার তা শুনেছি। তোমরা এটা শুনে রাখো, তোমার যে পুত্রবধূ আছে, যে বউ আছে, আমি অনেকদিন ধরে সন্দেহ করছিলাম, তবে ওর ঘাড়ে জিন নেই, বরঞ্চ ও নিজেই একটা জিন এবং একটা পরী মেয়ে। এই কথা শোনার পর মা সেখানে একদম অচেতন হয়ে পড়ে যাওয়ার মতো অবস্থা। আমি মাকে ধরলাম। বাচ্চাটা তখন বিছানার উপর কান্না করছিল। ওই মুহূর্তে তখন আমার স্ত্রী তখন তাকে ধরলো, পরী স্ত্রী। আমি তখন ওকে বললাম, তুমি বলো, তুমি আমার কাছ থেকে সবকিছু লুকিয়েছো কেন, বা তুমি কে, এবং তুমি এখানে কেন আসলে আমার কাছে, আর আমাকে বিয়ে বা করলে কেন? তখন সে বলল, আমি সব বলবো, কিন্তু একটু সময় দাও আমাকে, আমি সমস্ত কিছু বলবো। আমি মাকে বললাম, মা, এই কথা বা ঘটনা তুমি কাউকে বলো না, তুমি এখন যাও, আমি দেখছি বিষয়টা। তখন বিকেল হয়ে এসেছে প্রায়। এতক্ষণের ঘটনায় আমি নিজেই বেশ খানিকটা বিরক্ত হয়ে গিয়েছিলাম। আমি তখন ওইখানে বসলাম, বেশ খানিকক্ষণ বসে আছি। ও একটু চোখ বুঝলো। আমি দেখলাম আমার ঘরে সেই 3টি বিড়াল ওর পাশে এসে বসে আছে। আমি তখন সেই 3টি বিড়ালকে বললাম, তোমরা কি জিন? ওরা তখন ওই বিড়াল অবস্থায় বলল, হ্যাঁ, আমরা জিন, এবং আমরা ওর খেদমতে সবসময় ওর পাশে থাকি, এবং ওর কোনো বিপদ হলে আমরা তা রুখে দাঁড়াই। এর আগে অনেকবার বিপদ হয়েছে, আমরা মূলত ওকে নিয়ে এখানে এসেছি। আমি বললাম, ওকে, এবং ও এখানে কেন এসেছে আমার কাছে? তখন ওই জিন 3টা বলল, সব কিছু ওর কাছ থেকেই তুমি শুনে নিও, আমি কিছু বলছি না, ও যা বলবে তাই শুনো, আর ওকে ভুল বুঝো না। ও পরিস্থিতি শিকার হয়ে তোমার কাছে চলে এসেছে, তুমি দয়া করে ওকে ভুল বুঝো না, যা বলার ওই বলবে। আমি বেশ খানিকক্ষণ সেখানে চুপচাপ বসে রইলাম। বাচ্চা এবং ও দুজনেই ঘুমাচ্ছে। বেশ খানিকটা সময় কাটলো। তারপর সন্ধ্যার পরপর ও আমাকে নিয়ে একটা ফাঁকা জঙ্গলের মধ্যে চলে গেল, যেখানটা আশেপাশে কোনো মানুষজন বা কোনো কিছু নেই, চারিদিকে একদম নীরব। আমি তখন ওকে বললাম, তুমি যাই হও না কেন, তাতে আমার কিছু যায় আসে না, শুধু তুমি আমার সঙ্গে থেকো সবসময়। ও তখন আমার হাতটা শক্ত করে ধরে আমার কাঁধে মাথা রাখলো, বলল, আমি জানি তোমার প্রতি আমার সেই বিশ্বাসটা আছে, তুমি আমার কখনো কোনো ক্ষতি করবে না, তবে আমার ভুল হয়েছে যে আমি তোমাকে আমার আসল পরিচয়টা এখন পর্যন্ত দেইনি। সত্যি কথা বলতে, আমি একজন জিনের রাজকুমারী, এবং আমি যে কাবিলায় থাকতাম সেখানটাই শত্রুপক্ষ দখল করে নিয়েছে এবং আমাদেরকে সেখান থেকে বিতাড়িত করে দিয়েছে। আমার বাবাকে তারা হত্যা করেছে, আমার মা এবং অন্যান্য সকলে চাচারা সবাই পলায়ন করেছে। আমার 14টা ভাই আছে, ওরা আছে কোনো একটা জায়গায়। আমি এখানে এসেছিলাম শুধুমাত্র আশ্রয় খুঁজতে, কিন্তু এসে যে কখন তোমাকে আমি ভালোবেসে ফেলেছি আর আমাদের সন্তান হয়ে গিয়েছে, আমি সত্যি কল্পনা করতে পারিনি। তুমি মাঝে মধ্যে জিজ্ঞেস করতে না, রাত্রেবেলা আমি কোথায় যাই, কোথায় থাকি, কি করি। মূলত রাত্রেবেলা আমার ভাইয়েরা আমার সঙ্গে দেখা করতে আসে, আমার মা আমার সঙ্গে দেখা করতে আসে। তারা আমাকে কয়েক দফা নিতে এসেছে। যদি আগে হতো তাহলে হয়তো আমি চলে যেতাম, তবে ওরা এসেছে বিয়ের পরবর্তীতে, যেখানে কিনা আমি তোমার সঙ্গে অলরেডি আবদ্ধ হয়ে পড়েছি। এখন এখান থেকে আমার যাওয়ার কোনো সুযোগ নেই। আমি কয়েক দফা তাদেরকে বারণ করেছি এখানে আসার জন্য, কিন্তু তারা আমাকে নিতে এসেছিল, আমি যাইনি, শুধুমাত্র তোমাকে ভালোবাসি বলে, এবং আমাদের এই মেয়ের কসম, সত্যি কথা, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমি তখন ওকে জড়িয়ে ধরলাম, বললাম, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু হুজুর যে বিষয়টা জেনে গেল, উনি তখন সবাইকে বলে বেড়াবে, তখন কি হবে বিষয়টা? তখন আমার পরিস্ত্রী বলল, সেটা দেখা যাবে, সমস্যা নেই, এই বাড়ির আশেপাশে এখন আর কেউ আসতে পারবে না। আমার সঙ্গে সবসময় ওই 3টা বিড়াল থাকে এবং ওরা সবসময় আমাকে পাহারা দেয়। ওরা 3জন জিন এবং আমার খেদমতে ওরা সবসময় থাকে। ওদের মধ্যে থেকে কালো যে বিড়ালটা, ওইটা হচ্ছে সব থেকে শক্তিশালী জিন এবং একজন পুরুষ জিন, আর বাকি যে সাদা বিড়াল দুটো আছে, ওরা দুজন হচ্ছে আমার দাসী। আমাকে সবসময় ওরা আদর যত্ন করে এবং আমার সব কিছুতে খেয়াল রাখে। যেদিন বাচ্চা হয়েছিল সেদিন ওরাই বাচ্চাটাকে ডেলিভারি করিয়েছিল। হয়তো তোমাকে এই কথাগুলো আগেই বলা দরকার ছিল, তবে ওরা আমার আশেপাশে বিড়ালের রূপ ধারণ করে থাকে, এই জন্যই হয়তো তুমি কিছু বুঝতে পারো না। আমার তোমাকে এতদিন এই কথাগুলো বলা উচিত ছিল, কিন্তু বলিনি, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিও। আমি ভেবেছিলাম হয়তো এই ঘটনার পর সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, তবে হুজুর পাজি,
ওই ঘটনার পর থেকেই হুজুর এই ঘটনাগুলো আরও কয়েকজন লোককে আর ওর যে শাগরেদ আছে পাশাপাশি আর পীর সাহেব আছেন তাদেরকে ঘটনাগুলো বলল এবং বলল যে ওদের বাড়িতে এরকম জিন আছে এবং ওরা সাধারণত জিনদেরকে আটক করে তাদেরকে দিয়ে খারাপ অথবা ভালো যে কোনো কাজ একটা করায়। দেখতে দেখতে কয়েকদিন সময় কাটলো, আমাদের সময় বেশ ভালো কাটছিল। আমি বাড়িটা এমনভাবে আটকে দিলাম যাতে করে কেউ বাড়ির ভিতরে প্রবেশ না করতে পারে, চারিদিকে ঘিরে দিলাম, আর সমস্ত জিনেরা আমাকে সবসময় পাহারা দিত। সেই রাত্রেবেলা ওর ভাই এবং ওর মাকে ডাক দিল। ওর ভাইয়ের উচ্চতা প্রায় 7 ফুটের মতো লম্বা, লম্বা লম্বা কান, চুলগুলো বেশ বড় এবং বেশ অদ্ভুত দেখতে। জিনেরা যে এরকম হয় দেখতে তা আমি জানতাম না। আমি তখন ওকে বললাম যে তোমার ভাইরা এসেছে, আমি তো কিছু খাওয়াতে পারলাম না, আমি গরিব মানুষ। তখন সে বলল তুমি যে আমাকে অনেক ভালোবাসো এটাই সব থেকে বড় কথা। তাদের সঙ্গে কথা বললাম, তার ভাই আমাকে জানালো আমার বোন তোমার সঙ্গে এখানে থাকতে চায়, কিন্তু এখানে ও নিরাপদ না, এখান থেকে চলে যাওয়া উচিত হবে তোমাদের, তুমি সহকারে। আমি বললাম আমার মাকে ছেড়ে আমি কোথায় যাব, আমি এখান থেকে যাব না, ও আমার সঙ্গেই থাকবে। ওর ভাই তখন বলল যে আমরা আমাদের পুরাতন কাবিলা ফিরে পেয়েছি, অনেক যুদ্ধ অনেক ইয়ে করার পরে বিগত 5 বছর আমরা অনেক জায়গায় ঘুরেছি, অনেক কষ্ট করেছি, আমার বোনটা তোমার কাছে নিরাপদে ছিল, আমি জানি যে আরো সামনে আরো নিরাপদে থাকবে, আমি চাই যে ও ভালো থাকুক। তারপর ওরা সেই রাতে চলে গেল। আমাকে ওরা বেশ আদর স্নেহ করত। আমাকে ব্যবসা করার জন্য ওর কাছে একটা সোনার গহনা ছিল, ওটা আমাকে দিয়ে দিল। আমি জিনিসটা নিতে চাইনি, তবে আমি একজন কৃষক, পড়ালেখা অতটা জানি না। আমি ওর টাকা দিয়ে বাজারে ভালো একটা ব্যবসা শুরু করলাম, পাইকারি ব্যবসা। ব্যবসা বেশ ভালোই চলছিল, 1-2 মাস আমার তেমন কোনো সমস্যা হয়নি। কিন্তু মাঝে মধ্যেই মানুষজন কানাঘুষা করতো আমার স্ত্রী নাকি একটা পরী এবং আমার ঘাড়ে জিন আছে, এই কথাগুলো বলতো। আমি সকলকে ভয় দেখাতাম, জিন আছে যেহেতু তোদেরকে ভয় দেখাবো, আমি তোদের ক্ষতি করব, সেহেতু আমার পেছনে তোরা লাগিস না। তবে গ্রামের মানুষজন আমার সামনে কিছু না বললেও পেছনে পেছনে অনেক কথা বলতো। বিষয়টা আমার কাছে খারাপ লাগতো। আমার পরিস্থিতিকে নিয়ে আমি খুব সুখেই ছিলাম। তবে সেই রাত, যে রাত আমার জীবনটাকে একদম ওলটপালট করে দিয়েছিল সম্পূর্ণরূপে, সেই রাতে ওই যে হুজুর ছিল সে আর 2জন বড় বড় পীর সাহেব নিয়ে আমার বাড়িতে আসেন। আসার সঙ্গে সঙ্গে জিনেরা টের পেয়ে যায় এবং জিনেদের সঙ্গে ওদের লড়াই হয়। তারপর যেহেতু ওই জিনেরা অত বেশি শক্তিশালী ছিল না আর পীর সাহেব 2জন এসেছিলেন, তারা জিনদেরকে আটক করে ফেলে। তখন গভীর রাত, আমি বাহিরে কি হচ্ছে সেটা জানতাম না। আমার স্ত্রী আমার বুকের মধ্যে শুয়েছিল, দরজায় টোকা পড়ছিল। আমি ঘর থেকে উঠে দেখি পীর সাহেব 2জন ধাক্কা মেরে ঘরের ভিতর ঢুকে গেলেন এবং ঢুকে সঙ্গে সঙ্গে আমার পরিস্ত্রীকে আটকে ফেললো। ওদের টার্গেট হচ্ছে জিনগুলোকে আটক করা এবং ধরে ফেলা। তারপর ওই অবস্থায় ওর ভাই আমাকে একটা জিনিস দিয়ে গিয়েছিল, ওই জিনিসটা যদি আমি ধরে দোয়া পড়তাম তাহলে ওর ভাই এবং সঙ্গবঙ্গনের সঙ্গে সঙ্গে চলে আসবে, এরকম একটা কথা। যদি কখনো বিপদ হয় তো আমি বিপদ দেখে সঙ্গে সঙ্গেই ওর ভাই এবং জিনের দলবলকে ডাকি। ডাকার সঙ্গে সঙ্গেই চারিদিকটা একদম ছিমছিমে হয়ে যায়। ওরা আমার পরিস্থিতিকে আটকে ফেলে, তারপর ওইখান থেকে প্রায় নিয়ে যাবে অবস্থা। ওই অবস্থায় তখন আমি কোনো কিছু করতে পারছিলাম না। হুজুরদেরকে অনেকভাবে থামানোর চেষ্টা করি। আমার মা তখন উঠে আসে, আমার ভাই ভাবিরা সকলে উঠে আসে চিৎকার চেঁচামেচি শুনে। ওই অবস্থায় সকলে তখন এসে দেখে এই অবস্থা এবং পাড়া প্রতিবেশী আশেপাশে সকলে বিষয়টা জেনে যায়। আগেও বা যা জানতো এখন পুরোপুরিভাবে দেখে ফেলে। ওই অবস্থায় প্রায় একদল জিন সেখানে আসে এবং পুরো আকাশ কালো হয়ে যায়। ওই রাতে জ্যোৎস্না ছিল এবং ওই হুজুরদেরকে এমন মারধর করে এবং এমনভাবে আহত করে যে ওরা ওইখান থেকে আর নড়াচড়া করতে পারছিল না। ওই অবস্থায় আমার যে জিন শ্যালক আছে এবং শাশুড়ি আছে, ওরা আমার যে পরিস্ত্রী আছে তাকে শূন্যে তুলে ফেলে। ও তখন অচেতন হয়ে পড়েছিল। আমার সন্তান আমার কোলে, ও কান্নাকাটি করছে। তারপর আমি দেখলাম যে আলো হয়ে ওরা আমার স্ত্রীকে ওইখান থেকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তারপর দীর্ঘ বছর কেটেছে, ও আর ফিরে আসেনি। ও ফিরে আসেনি নাকি ওকে ফেরত দিয়ে যায়নি এটা আমি জানি না। তবে সেদিনকে ওইখান থেকে চলে যাওয়ার পরে আমি ওকে এখন পর্যন্ত দেখতে পাইনি। আজকে থেকে প্রায় 8 বছর আগে ও আমাকে ছেড়ে চলে গিয়েছিল এবং আমার স্ত্রীকে এখন আমি অনেক বেশি মিস করি। আমি সেই হুজুরদেরকে অনেক দোষারোপ করি, আপনার জন্যই আমার সুখের সংসার ধ্বংস হয়ে গিয়েছে। ওনারা অবশ্য পরবর্তীতে ক্ষমা চেয়েছে, কারণ জিনেরা ওনাদেরকে এমন বান মেরেছে যে ওনাদের আর উঠে দাঁড়ানোর সক্ষমতা ছিল না। আমি জিনের মাধ্যমে যারা আমার আশেপাশে থাকতো, ওই 3টি বিড়াল আমার সবসময় আশেপাশে থাকতো এবং আমার বাচ্চার হেফাজত করে। ওরা এখন আমার বাচ্চার হেফাজত করে। সবাই জানে আমার সঙ্গে জিন আছে এবং এই জন্য আমার সঙ্গে কেউ লাগতে আসে না। ওই যে 3টা হুজুর এসেছিল, 3টা হুজুরকেই বান মারা হয়েছিল
ওরা কিছুদিনের মধ্যেই মারা যেত। তবে আমি ওই 3টা জিনের মাধ্যমে সুপারিশ করে তাদেরকে সুস্থ করে তুলেছিলাম। তবে ওরা আমার সুখের সংসার ধ্বংস করে ফেলেছে। আমার শ্যালকরা এবং আমার শাশুড়িরা চাইছিলেন যে ওকে এখান থেকে নিয়ে যেতে। নিয়ে যাওয়ার পর কী করেছে আমি জানি না। তবে ওই 3টা খেদমতকার জিন, আমি যখন তাদেরকে জিজ্ঞেস করি যে আমার স্ত্রী কোথায়, ওরা কিছু বলতে পারে না। বলে যে ওরা আছে, যেখানেই হোক আছে, কোথায় আছে আমি জানি না, এবং আমাদের সেখানে যাওয়ার কোনো অনুমতি নেই। তবে আমাকে এখানে থাকার জন্যই বলা হয়েছে। তোমার যে মেয়ে আছে, এই মেয়েটাকে এখানে দেখভাল করার জন্য আমাদেরকে রাখা হয়েছে। ও তো একটা জিনের বাচ্চা। তবে ওরা একটা কথা এখন পর্যন্ত বলে না, আমার মেয়ে কি সাবালিকা হওয়ার পর এখান থেকে নিয়ে যাবে ওরা, নাকি আমার কাছেই থাকবে। 8 বছর ধরে আমি অপেক্ষা করছি আমার পরিস্ত্রীর জন্য। সে কি আসবে কখন আমি জানি না। তবে আমি অনেকবার ওদেরকে বলেছি আমাকে সেখানে নিয়ে যাওয়ার জন্য। ওরা বলে যে সেখানে যাওয়ার অনুমতি আমাদের নেই, আমরা যদি সেখানে যাই আমাদেরকে সহকারে মেরে ফেলবে। তুমি অপেক্ষা করো, আমার বিশ্বাস ও ফিরে আসবে, তোমার কাছেই ফিরে আসবে। আমি তার জন্য মুখ চেয়ে বসে আছি, অপেক্ষা করে বসে আছি। আমার মেয়ে এখন প্রায় 9 বছর বয়স, তার আরও একটু বেশি হবে হয়তো। তবে ওকে সত্যি কথা আমার চোখের আড়াল হতে দেই না কখনো। যেখানে যাই আমি সঙ্গে করে নিয়ে যাই, এবং ও যে একটা পরী তার অনেক প্রমাণ ও দিয়েছে। ও মাঝে মধ্যে খাট থেকে গায়েব হয়ে যায়, অদৃশ্য হয়ে যায়, এবং ওর মধ্যে যে জিনেদের ক্ষমতা আছে তা আমি জানি, আমি বিশ্বাস করি। স্কুলে দিতে গেলেও আমি নিজে ওকে নিয়ে যাই। যদিও আমি স্কুলে কয়েক মাস পড়িয়েছি, তারপর ওইখান থেকে মাদ্রাসায় দিয়ে দিয়েছি। মাদ্রাসায় পড়াশোনা করে। আমাদের যে হুজুর ম্যাডাম ওকে পড়ান, সে জানে যে এটা একটা জিনের মেয়ে, এবং এই জন্য উনি তাকে স্পেশাল কেয়ার করে এবং স্পেশালভাবে পড়ায়। আমি ওকে গিয়ে নিয়ে আসি। এই হচ্ছে আমার জীবনের ঘটনা। আমি বিশ্বাস করি একদিন আমার পরিস্ত্রী আমার কাছে আসবে, ওর মেয়ের টানে হলেও আসবে। সেদিনের অপেক্ষা। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকতে পারি এবং ওকে যেন আমি আবার দেখতে পাই। প্রিয় দর্শক, আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গেই ছিলাম। আশা করি আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সেই সঙ্গে আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ধন্যবাদ সবাইকে।